হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। আর তোমরা দেখছো সাইকোলজি পার্ট 9। আশা রাখছি যে আমি 10টা পার্টের মধ্যে পুরো যে আমাদের যে পার্ট রয়েছে, মানে সাইকোলজির পার্ট বা মনোবিদ্যার যে পার্ট রয়েছে, যে অংশটা রয়েছে, সেটা আমি পুরোটা কমপ্লিট করে দিতে পারবো 10টা পার্টের মধ্যে। এটা হচ্ছে 9 নম্বর পার্ট। আর হচ্ছে 10 নম্বর পার্টের মধ্যে আমি আশা রাখছি পুরোটা কমপ্লিট করে দিতে পারবো। আর তোমরা রয়েছো ইয়োর ফিলসফিতে, যেটা একমাত্র ফ্রি অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম ওয়েস্ট বেঙ্গলে। এটাই একমাত্র ফ্রি অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম যেখানে সম্পূর্ণ সিলেবাসটা কমপ্লিট করানো হচ্ছে, আর অন্য কোথাও করানো হচ্ছে না। বাদ বাকি অন্যান্য জায়গায় পেইড প্রমোশন চলছে, মানে সেই ইয়েগুলো দেখিয়ে আর কি, আহ, মানে ভিডিও দেখিয়ে ছাত্র টানার প্রবণতা এক প্রকার চলছে আর কি। তো যাই হোক, সেটা তাদের ব্যক্তিগত বিষয়। আমি এখানে একদম ফ্রি সার্ভিস যেটা বলা যায় সেটাই আমি এখানে করছি। তোমরা এখানে সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছ। কি কি রকম ফ্রিতে পাচ্ছ না, তোমরা এখানে কন্টেন্ট বা প্রশ্ন নিয়েও এখানে ইউটিউবে আলোচনা চলছে। আর হচ্ছে তোমরা ইয়োর ফিলসফি যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেই টেলিগ্রাম চ্যানেলের মধ্যেও তোমরা কিন্তু দেখতে পাচ্ছ মানে প্রশ্ন, এবং সেই প্রশ্নগুলো তোমরা কিন্তু অ্যান্সার করতে পারছো, অর্থাৎ এক প্রকার মক টেস্টও তোমাদের জন্য হয়ে যাচ্ছে। তাহলে দুটো পার্টি তোমাদের জন্য দরকার, এক হচ্ছে কন্টেন্ট বোঝা আর একটা হচ্ছে মক টেস্ট দেওয়া। সেই দুটোই কিন্তু একেবারে বিনা পয়সায় হয়ে যাচ্ছে। তো এর জন্য কোনো রকম কিছু লাগছে না, কোনো কিছুই নয়। এটা আমি ব্যক্তিগতভাবেই করছি এবং বহুকাল ধরে করছি, মানে বহুদিন আগে থেকেই করছি। মানে সে অন্যান্য ক্ষেত্রে হলেও মানে তাই আর কি। মানে সে নেট সেটই হোক না কেন বা হচ্ছে তোমার এসএসসির ক্ষেত্রেও তাই হোক না কেন, কোনো অসুবিধা নেই, যেটা আমি করে থাকি আর কি। তোমাদের কাছে একটাই বক্তব্য, সেটা হচ্ছে তোমরা তোমাদের বন্ধুদের সাথে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও। আহ, আমি আশা রাখছি তারা উপকৃত হবে। মানে অনেকের কাছে এমনটা ধারণাই আছে যে হচ্ছে পেইড মানেই হচ্ছে সব থেকে বেটার ফ্যাসিলিটিস সেখানে হয়তো দেওয়া হয়, আর হচ্ছে অন্য কোথাও হয়তো দেওয়া হয় না। এই যে ধারণাটা বা এই মিথটা হয়তো আমার মনে হয় ভীষণভাবে ভুল একটা। তো এই যে ভুল বিষয়টা, সেখান থেকে একটু বেরিয়ে এসে চলো আমরা পড়াশোনার মধ্যে ঢুকে যাই, কারণ অলরেডি ওদিকে এমসিকিউ বেশ কিছুটা আমরা করে ফেলেছি। আর মানে পরীক্ষা রিলেটেড যে প্রশ্নপত্র সেগুলো অনেকখানি করে ফেলেছি। কন্টেন্ট যেটা সাইকোলজির কন্টেন্ট, এই পুরো পার্টটা আমরা একটুখানি বুঝে নিই। আমি আবারও বলছি, আশা রাখছি 10টা পার্টের মধ্যে আমাদের পুরো সাইকোলজি পার্টটাই কমপ্লিট হয়ে যাবে। এটা হচ্ছে 9 নম্বর পার্ট। আর আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে তোমার অ্যাটেনশন আর হচ্ছে ইন্টেলিজেন্স, মানে হচ্ছে তোমার মনোযোগ আর হচ্ছে বুদ্ধি। এই দুটো পার্ট আজকে আমরা করব। বিষয়টা আমার মতে খুবই সহজ। আর তোমরাও যারা আগে থেকে জানো তাদের পক্ষে খুবই ভালো, আর যারা জানো না বোধহয় আহ, মানে অহ- আমি মনে হয় তাদের জন্য একটুখানি হলেও একটু সাহায্য করতে পারবো। আহ, এটাই মনে হচ্ছে আর কি। তো চলো একটু শুরু করা যাক। তো আজকে যেটা ফার্স্ট পার্ট সেটা হচ্ছে মনোযোগ বা অ্যাটেনশন। মনোযোগ বা অ্যাটেনশন ব্যাপারটা এইরকম, ধরে নাও যে হচ্ছে কোনো একটা বিষয়ের প্রতি মনোযোগ। মানে ব্যাপারটা এইভাবে ধরো যে কোনো একটা বিষয় রয়েছে, ঠিক আছে, সেই বিষয়ের প্রতি মনোযোগ। তুমি খুব মন দিয়ে কোনো একটি বই বা কোনো একটি গ্রন্থ তুমি পড়ছো, খুবই মন দিয়ে কোনো একটি সিনেমা তুমি দেখছো, খুবই মন দিয়ে তুমি একটি খাবার খাচ্ছো, খুবই মন দিয়ে তুমি তোমার অধ্যাপক বা অধ্যাপিকার কথা তুমি শুনছো। এই যে মনোযোগ দিয়ে, ঠিক আছে, সেই সময় কি হয় বলো তো, মানে আমরা আমরা মানে যতটুকু মন দিচ্ছি না, সেটা কিন্তু খুবই ক্ষুদ্র অংশ। এমনটা নয় যে অনেক বিশাল বিষয় নিয়ে সেই সময় চিন্তা ভাবনা করছি, তা নয়। একদম অতি ক্ষুদ্র একটা বিষয় নিয়ে আমরা তখন ভাবনা চিন্তা করতে থাকি, এবং বাদ বাকি বিষয়গুলো থাকেই না। সুতরাং মনোযোগের যেটা কেন্দ্র হয়, সেই কেন্দ্র কিন্তু খুবই ক্ষুদ্র হয়, বেশি কিন্তু হয় না। দেখো, আমি তোমাকে বোঝাচ্ছি, এবং সেই বোঝাতে বোঝাতে অনেকগুলো হয়তো ক্লু বা অনেকগুলো হয়তো টিপস এবং ট্রিক্সও হয়তো তোমাদের কাছে চলে আসবে। আমি আবারও বলছি, তোমরা অবশ্যই খাতা পেন সাথে রাখো, কারণ আমি মনে করছি যে খাতা পেন সাথে রাখলে পুরো পার্টটা তোমাদের ক্ষেত্রে সুবিধাজনক বলে মনে হবে আর কি। না হলে হয়তো মাথা থেকে একটু হলেও বেরিয়ে যেতে পারে। তো চলো, যে বিষয়টা বলছিলাম সেটা হচ্ছে, এই মনোযোগ হলো এমনই এক মানসিক ক্রিয়া যার ফলে চেতনার ক্ষেত্র সংকুচিত হয়ে ক্রমশ স্পষ্ট হয়। মানে যে বিষয়টি তুমি শিখছো, সেই বিষয়টা অনেকটা স্পষ্ট হচ্ছে।
মনোবিদ ট্রিশেনারের মতে মনোযোগ হলো মানসিক অনুভূতি। মনোযোগে যে চেতনা ধরা দেয় তা হলো আসলে সুখ বেদনা মিশ্রিত। ধরে নাও কেউ সুখে রয়েছে, সেই সুখ মিশ্রিতও কিন্তু মনোযোগের বিষয়বস্তু হয়। আবার বেদনা বা হচ্ছে দুঃখ রয়েছে, সেই দুঃখের বিষয়ে কিন্তু মনোযোগ হয়, মনোযোগ দেওয়া যায় আর কি। তো এই মনোযোগ কিন্তু খুবই ক্ষণস্থায়ী এবং নির্বাচন ধর্মী। ধরে নাও যে হচ্ছে কেউ হয়তো উম, অনেকটাই বললো, কিন্তু সেই অনেকটা বলার মধ্যে তুমি কোনটুকু নিলে সেটা কিন্তু তোমার উপর ডিপেন্ড করছে, তাই না? নির্বাচনটা কিন্তু তোমাকে করতে হবে। সঠিক মানুষকেও যেমন নির্বাচন করতে হয়, সঠিক পড়াশোনার মানে তুমি একটা সাবজেক্ট নির্বাচন করছো, সব থেকে বড় কথা ফিলোসফি তুমি একটা সময় নির্বাচন করেছিলে, এটাকেও যেমন একটা সময় তুমি নির্বাচন করেছো, এরকম নির্বাচনটাও কিন্তু দরকার। সেটা হচ্ছে মনোযোগের ক্ষেত্রে তুমি যদি নির্বাচনে যদি ভুল করে ফেলো, তাহলে মনোযোগী হবে কি করে, তাই না? তাই জন্য মনোযোগের ক্ষেত্রে নির্বাচন কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ, এবং এটা অবশ্যই ক্ষণস্থায়ী। আচ্ছা, নেক্সট যে পার্টটা আমি যেটা যাব সেটা হচ্ছে তোমার ইন্টেলিজেন্স, বা যাকে বলা যাচ্ছে বুদ্ধি। তো আহ, এই যে বুদ্ধির বিষয়টা না, এটা কি বলি বলতো, আমি না অনেকখানি বই থেকে কপি করেছি, একদম সোজা সাপটা বললাম। অনেকখানি বই থেকে কপি করেছি এবং কিছুটা আমি নিজে লিখেছি। এটা আগে থেকে আমি স্যারেন্ডার করে দিচ্ছি বাবা, কোনো অসুবিধা নেই। কারণ এইটা এই জন্যই বললাম যে এই যে কার মতে, এই যে বুঝতে পারছো, দেখো বেশ কিছু জায়গায় আমি লিখে রেখেছি অমুকজনের মতে, আমার মনে হয়েছে যে হয়তো এটা কোটেশন দিয়ে হয়তো পরীক্ষার সময় চলে আসতেই পারে, তাই জন্যই বই থেকে কোট করেছি। কেউ যদি বলে বসো দাদা তুমি তো অমুক বই থেকে কপি করেছো, আগে থেকে ভাই স্যারেন্ডার করে দিচ্ছি, হ্যাঁ আমি কপি করেছি। ঠিক আছে? কারণটা এটাই যে আমি এখানে কোনো ধরনের কাটছাঁট এই জন্যই করিনি, কারণ এটা হয়তো কোটেশন দিয়ে আসতেই পারে, বলে দিতেই পারে যে অমুক মতটি কার, এরকম প্রশ্ন হতেই পারে। যার জন্য কিন্তু আমি এটা করেছি। যেমন ধরো এই বুদ্ধি সম্পর্কিত মতবাদ যে বিষয়টি রয়েছে সেটা মনোবিদ স্টার্ন, তার মতে বুদ্ধি হচ্ছে এমন এক সাধারণ মানসিক সামর্থ্য যা প্রাণীকে নতুন পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে সাহায্য করে। উডওয়ার্থের মতে বুদ্ধি হলো প্রাণীর সেই সামর্থ্য যা তার বোধ শক্তিকে কাজে লাগায়। এখানে একটা দাড়ি হতো আর কি, আমি দিতে ভুলে গেছিলাম, সরি। 3 নম্বর হচ্ছে নাইটের মতে বুদ্ধি হলো সেই সামর্থ্য যা প্রাণীকে উদ্দেশ্য সাধনের উপযোগী চিন্তা করতে সাহায্য করে। নেক্সট হচ্ছে থার্স্টনের মতে বুদ্ধি হলো সেই সামর্থ্য যা প্রাণীর সহজ প্রবৃত্তিকে সমাজের উপযোগী করতে সাহায্য করে। নেক্সট হচ্ছে বিনের মতে বুদ্ধি হলো সেই সামর্থ্য যা প্রাণীকে বিশেষ লক্ষ্যের দিকে চালিত করে। নেক্সট হচ্ছে টারম্যানের মতে বুদ্ধি হলো সেই সামর্থ্য যার দ্বারা প্রাণী বিমূর্ত চিন্তা বা অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং করতে পারে। নেক্সট হচ্ছে স্পিয়ারম্যানের বুদ্ধির উপাদান তত্ত্ব রয়েছে, একটাকে জি উপাদান আর একটা হচ্ছে এস ফ্যাক্টর থিওরি। উনি দুটো পার্টি স্বীকার করেছেন। ঠিক আছে, দেখবে যে ওরকম লেখা আছে হয়তো সাধারণ উপাদান তত্ত্ব আর একটা বিশেষ উপাদান তত্ত্ব, এরকমই হয়তো পরীক্ষার সময় তুমি পাবে হয়তো। তো এটা জি ফ্যাক্টর আর হচ্ছে এস ফ্যাক্টর থিওরি, এই দুটো কিন্তু স্বীকার করেছেন কে, স্পিয়ারম্যান। আসলে মানে একটা কনক্লুশন আমি একটা টেনেছি, আসলে যখন আমরা আমাদের জ্ঞানগত সামর্থ্য কাজে লাগাই তখনই তাকে বুদ্ধি বলা হয়। ঠিক আছে? তো দেখো বাবা, সত্যি বলছি পুরোটা কপি করা। জানি খারাপ লাগছে, হয়তো তুমি বললে আমি তো বই থেকেই পড়ে নিতে পারতাম, তোমার দেওয়ার কি দরকার ছিল। আমি জানি এরকম নেগেটিভ কমেন্টও আসে মাঝে মধ্যে, সেগুলো আমি অ্যাকসেপ্ট করে নিই, কোনো অসুবিধা নেই, বলছে বলুক গে। কিন্তু দেখো আমি চাইছি যে ইন জেনারেল সকলে যাতে ভালো হয়, তাই জন্য এই 7টা পয়েন্ট তোমরা জানো, আমি মানছি জানো, কিন্তু তাও তুমি খাতার মধ্যে লিখে রাখো। এই 7টা পড়লে যদি একটা কমন এসে যায়, ঠিক আছে, যদি একটা কমন এসে যায়, আমি তাই জন্যই দিয়েছি। ঠিক আছে, অন্য কোনো অসৎ উদ্দেশ্য মোটেও আমার নেই। অসৎ উদ্দেশ্য থাকলে তো আমি হয়তো পেইড বিষয় কিছু একটা চালু করতে পারতাম। তো অসৎ উদ্দেশ্য কোনো অ্যাঙ্গেলে কখনোই ছিল না, মানে ইওর ফিলসফির প্ল্যাটফর্মে ছিল না। এই প্ল্যাটফর্মে যেখানে আমি কথা বলছি এইখানে তো ছিলই না। তো যেটা বলছি আর কি, তো চলো তোমরা এইটুকু অন্তত পক্ষে তোমাদের খাতার মধ্যে লিখে রাখো। আশা রাখি লাভবান হবে যদি ঈশ্বরের কৃপা হয়। ঈশ্বর বা আল্লাহ যাই বলো না কেন, যদি কৃপা করেন তিনি, তাহলে হয়তো এইরকম চেনা জায়গা থেকেই পরীক্ষার প্রশ্ন এসে যেতে পারে, হয়তো, হয়তো বা। চলো, নেক্সট হচ্ছে বিনে সিমো অভিজ্ঞা। এটা একটু বলবার আগে আমি একটু বলে রাখি, দেখো অধ্যাপক বিনে এবং সিমো হচ্ছে একজন মনোবিদ, ফ্রান্সেরই দুজন ব্যক্তি। তো বিনের কাছে সবার প্রথম তৎকালীন যে মিউনিসিপাল যে কর্পোরেশন শিক্ষা দায়িত্বে যিনি রয়েছেন তৎকালীন সময়, অর্থাৎ 1904 সালে, তিনি বিনের কাছে উদ্বেগ প্রকাশ করলেন এবং তিনি বললেন যে দেখুন আমার এখানে যে বাচ্চাগুলি রয়েছে, স্কুলের বাচ্চাগুলি, তাদেরকে বোঝাই যাচ্ছে না যে তাদের
কালিক বয়স কত, মানে হচ্ছে মানে মানে অরিজিনাল এজ সেটা কত, নাকি মেন্টাল এজ সেটা কত, এই দুটো যদি একটু ডিভাইডেড করা যেতে পারতো তাহলে সেই রকম অনুযায়ী তাদেরকে সেই রকম শ্রেণী বা সেই রকম ক্লাসে তাহলে ভর্তি করানো যেতে পারতো। তো কাইন্ডলি একটু সাহায্য করুন। তো এই সাহায্যমূলক একটা চিঠি বিনের কাছে কাছে আসে। তো বিনে সেই বিষয়টিকে পড়বার পরে তার যে সহকর্মী আছে তার নাম হচ্ছে সিমো, যাকে সাইমনও বলা হয়, অনেক বইতে সাইমনও লেখা আছে আর কি। তো আমি এটা বিনে সিমো পড়েছি অনেক জায়গাতে, তাই বিনে সিমোই লিখেছি আমার এইখানটাতে। সাইমনও লেখা আছে অনেক, মানে বেশ কয়েকটা বইতে আছে। তো যাই হোক, আমার সেটা দেখে লাভ নেই। তো তিনি 1905 সালে তার সহকর্মী যে সিমো, তার সাথে একটা বুদ্ধি পরিমাপক একটা স্কেল বার করেন। স্কেল মানে এমনটা নয় যে একটা স্কেল যা দিয়ে কোনো দাড়ি কাটা যাচ্ছে, সেরকমটা নয় কিন্তু। স্কেল মানে হচ্ছে কিছু প্রশ্ন আছে সহজ থেকে কঠিনের দিকে। আমি রিপিট করছি, সহজ থেকে কঠিনের দিকে, এই রকম। সেই প্রশ্নের মধ্যে এমনটাও ছিল যে হচ্ছে কোনো ছবি দেখে তার তার বর্ণনা জানতে, মানে সেটা কি সেটা বলতে বলা, বা সেই ছবিটার রং কি হতে পারে এই রকমও জিজ্ঞাসা করা। এইরকম না ধাপে ধাপে বেশ কিছু প্রশ্ন ছিল। সেই প্রশ্নের মতো এক প্রকার স্কেল তৈরি করেন, ঠিক আছে। এবং পরবর্তীকালে আবার ওটাকে পরিমার্জন বা সংশোধন করেন 1908 সালে। এবং সেখানে 3 থেকে 13 বছর, মানে আরো নিচে নেমে যাচ্ছে, 3 থেকে 13 বছরের জন্য শিশুদের জন্য তিনি এক প্রকার স্কেল, মানে ওই এই সিমিলারলি একটা স্কেল তৈরি করেন, যাকে বিনেসিমো অভিক্ষা বলা হয়। আগে কিন্তু বলা হচ্ছিল না, 1905 সালে বলা হচ্ছিল না, কিন্তু 1908 সালে বলা হলো। এবার তোমার কাছে ধরো পরীক্ষায় প্রশ্ন আসলো যে বিনেসিমোর অভিক্ষা প্রথম প্রথম স্কেল কবে তৈরি করে, যদি প্রথম কথা থাকে তাহলে সেটা অবশ্যই 1905। আর যদি বলা থাকে যে না কবে তৈরি হয়েছিল বা কবে স্কেলটি পরিচিতি লাভ পেলো, আমি রিপিট করছি, কবে বিনেসিমো অভিক্ষাটি পরিচিত লাভ লাভ পেলো বা পরিচিতি লাভ পেলো, মানে হয় না যে সমাজে সকলে জিনে গেল, এই রকম একটা পরিচিতি লাভ পেলো, তখন সেটা 1908 সালে। ওকে, আমি রিপিট করছি, যদি বলে পরিচিতি কবে পেলো তাহলে 1908 সালে, আর কবে ফার্স্ট বা প্রথম তৈরি হয়েছিল সেটা হচ্ছে 1905 সালে। ওকে, আশাটা কি মানে প্রশ্নটা বুঝে গেলে, আর প্রশ্ন বুঝে যাওয়া কিন্তু মানে তুমি অনেকখানি পারবে। নেক্সট হচ্ছে, দেখো মানে মনোবিদ্যার ইতিহাসে মানসিক বয়স বা মেন্টাল এজ এবং কালিক বয়স বা হচ্ছে ক্রোনোলজিক্যাল এজের কথা আগে খুব খুব কম মানুষই বলেছেন। এবং বিনেশিমোর এই ধারাকে টারম্যান ও মেরিল, স্টার্ন প্রমুখ মনোবিদ কিন্তু এগিয়ে নিয়ে গেছিলেন। তারা করছেন কি, মানে টারম্যান ও মেরিল, এখানেও একটা বড় একটা জায়গা আছে, মানে অনেকটা বলবার জায়গা, সেটা হচ্ছে টারম্যান ও মেরিল কিন্তু তারা তারা কিন্তু চেষ্টা করছিলেন। ঠিক আছে, তারা চেষ্টা করছিলেন যে কিভাবে করা যায়, কিন্তু দেখা গেল যে হচ্ছে বিনেসিমোর অভিজ্ঞতা জনপ্রিয়তা পেয়ে গেল, তখন তারা বিনেসিমোর অভিজ্ঞতার দ্বারা কিন্তু প্রভাবিত হচ্ছেন। বিনেসিমোর মানে অভিজ্ঞতা দ্বারা প্রভাবিত হচ্ছেন হয়ে কিন্তু করছেন, স্টার্নও তাই। মানে আমি যদি বলি পূর্বসূরি, পূর্বসূরি হচ্ছে বিনেসিমো, ঠিক আছে। উত্তরসূরি মানে তার পরবর্তীকালে আসছে টারম্যান ও মেরিল, স্টার্ন, এই রকম মনোবিদরা আসছে। এটা কিন্তু মেন মেন জিনিস, অনেক বইতে ভুলভাল আছে, সিরিয়াসলি বলছি ভুলভালই আছে। পূর্বসূরি হচ্ছে বিনেসিমো, তারপরে হচ্ছে উত্তরসূরি হচ্ছে টারম্যানো মেরিল, স্টার্ন, এইভাবে আসছে। মনোবিদ স্টার্ন এক্ষেত্রে বুদ্ধাঙ্ক, ঠিক আছে, পরিমাপ করবার জন্য এটা এইভাবে হবে, বুদ্ধাঙ্ক ইজুকাল টু মানসিক বয়স, ওপরে মানসিক বয়স, এখানে তলায় আন্ডারলাইন, তার তলায় কালিক বয়স, ইন্টু 100, এইভাবে একটা বার করতে হবে। কি বলা যেত, এইভাবে হচ্ছে ওই এজটা বার করা যাবে, যে অমুক ব্যক্তির এজ কত। ওকে, আশা রাখি আমি বোঝাতে পারলাম। তো এতটুকু দেখবার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, and subscribe and follow this channel for upcoming more exciting videos। আর প্রেজেন্টটা তো আমি। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে খুব শীঘ্রই একটা নতুন, নতুন নয় বরং লাস্ট লাস্ট সাইকোলজি পার্ট নিয়ে। ওকে, ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ দেখবার জন্য।